নমস্কার। জয় মা, জয় শ্রী অরবিন্দ, জয় ভারত। বিচার মন্থন অনুষ্ঠানের শ্রদ্ধেয় আয়োজক বৃন্দ, এই অনুষ্ঠানের সাথে যুক্ত সম্মানিত বক্তাগণ, সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতি, নমস্কার এবং ভালোবাসা জানিয়ে আমার চিন্তা ভাবনা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। অনলাইনে আয়োজিত এরকম সুন্দর এবং মনোগ্রাহী অনুষ্ঠানে বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি আনন্দিত। তাই বিচার মন্থনের আয়োজকদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আজ সামাজিক, প্রাকৃতিক তথা আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা এক অভূতপূর্ব কঠিন এবং জটিল পরিস্থিতির মুখোমুখি। ভয়ঙ্কর মহামারীর আক্রমণ এবং আগ্রাসনকে তুচ্ছ করেও সংগঠনের কাজ যে সচল এবং গতিশীল করে রাখা যায়, এই অনুপম বক্তৃতামালার আয়োজন এর এক উজ্জ্বল উদাহরণ, যা আপনাদের নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা এবং কর্মকুশলতার পরিচয় দেয়। আমরা জানি যে ভারতে দেশপ্রেমের দীপ্ত সূর্য সংঘকে তিনবার ব্যান করা হয়েছিল। প্রথমবার 1948 সালে গান্ধী হত্যার মিথ্যা অভিযোগে, দ্বিতীয়বার 1975 সালে জরুরি অবস্থার সময়ে, যখন তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর আক্রোশের কেন্দ্রবিন্দু ছিল সংঘ, এবং তৃতীয়বার বাবরি ধাঁচা ধ্বংস হওয়ার পর 1992 সালে। কিন্তু কোনোবারই বিরোধীরা সংঘের অমল চরিত্রে কালিমা লেপন করতে পারেননি। বরং নিষেধাজ্ঞার দিনগুলোতে সংঘ কাজের গতি এবং মর্যাদা দারুণভাবে বৃদ্ধি পেয়েছিল। সংঘের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর একটি কথা প্রায় সবসময় শোনা যেত: ইন এভরি ব্যান দে গ্রো মোর। আসলে দেশ গড়ার মহান কাজে কোনো বাধাই যে বাধা নয়, এটা প্রমাণিত হয়েছে, এবং এই অগ্নি পরীক্ষায় সংঘ আরও উজ্জ্বল হয়ে উঠেছে। যে কাজ ঈশ্বর নির্দেশিত, যে কাজে মানব কল্যাণ, সৌভ্রাতৃত্ব এবং ভালোবাসার নিবিড় বন্ধন গড়ে তুলে, সেই কাজকে কেউ আটকে রাখতে পারে না। যারা এই মহান কাজে বাধা বিপত্তিকে তোয়াক্কা না করে দেশ জননীর চরণতলে জীবন উৎসর্গ করে চলেছেন, তারা মহান বীর, তারা অমর, তারা অক্ষয়। বিশ্বকবির সুপ্রভাত কবিতায় এই কথাই প্রতিধ্বনিত হয়েছে। কবি বলেছেন, উদয়ের পথেই শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সজ্জন মণ্ডলী, বক্তব্যের মূল বিষয়ে এবার আমি চলে আসছি। দেখুন, ভারতবর্ষের পরাধীনতার ইতিহাস সুদীর্ঘ। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, আমাদের সকলের শ্রদ্ধেয় দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডাক্তার কালাম বলেছিলেন, বিগত প্রায় 3000 বছরের ইতিহাস আমাদের পরাজয়ের ইতিহাস। গ্রিক সম্রাট আলেকজান্ডার থেকে শুরু করে তুর্কি, মোগল, পর্তুগাল, ইংরেজ প্রভৃতিরা এই দেশ আক্রমণ করে সব লুট করেছে। আমাদের যা ছিল সব কেড়ে নিয়ে গেছে, তথাপি আমরা কোনো দেশ আক্রমণ করিনি। অন্যেরা যা করেছে আমরা কিন্তু তা করিনি। আমরা কারো ধন সম্পদ, সংস্কৃতি, কৃষ্টি আত্মসাৎ করিনি। জোর করে আমাদের ধর্ম, সংস্কৃতি
অন্যদের উপর চাপিয়ে দিইনি, কারণ একটাই, আমরা অন্যের স্বাধীনতাকে সম্মান করি। দেখুন, মূলত অনৈক্য, ক্ষুদ্র স্বার্থ এবং চারিত্রিক দৃঢ়তার অভাবের ফলেই যুগে যুগে ভারতবর্ষ বিদেশিদের দ্বারা আক্রান্ত হয়েছিল। একটা অত্যন্ত আশ্চর্যের বিষয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশে ব্যবসা করতে এসেছিল 1612 সালে, তারা সিরাজউদ্দৌলার বিশ্বাসঘাতক সেনাপতি মির্জাফর আলী খানের সাহায্যে 1757 থেকে 1762 পর্যন্ত চলতে থাকা পলাশির যুদ্ধে বাংলার নবাবকে হারিয়ে এই দেশে ইংরেজ রাজত্ব কায়েম করল। বণিকের বেশে ব্যবসা করতে যারা এখানে এসেছিল, আমাদের দুর্বলতায় তারা দেশের রাজা হয়ে গেল। বিশ্বকবি তার বিখ্যাত শিবাজী উৎসব কবিতায় লিখেছেন, বণিকের মানদণ্ড পোহালে সর্বরি, দেখা দিল রাজদণ্ড রূপে। তাই ভারতের যে প্রথম স্বাধীনতার সংগ্রাম, সেটা শুরু হয়েছিল 1857 সালে সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে। মহান বীর বিদ্রোহী মঙ্গল পাণ্ডে, তাঁতিয়া টুপি, নানা সাহেব, এদের নেতৃত্বে এই মহাবিদ্রোহের আগুন জ্বলে ওঠে। অনেকেই সিপাহী বিদ্রোহের পরিবর্তে একে জাতীয় মহাবিদ্রোহ হিসেবে বর্ণনা করেছেন। সাধারণ জনগণ, কৃষক শ্রেণী এই বিদ্রোহ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখেন, কিন্তু জোরদার জমিদার এরা সরকারকে সমর্থন করায় ইংরাজের পক্ষে সিপাহী বিদ্রোহকে দমন করা অনেকটাই সহজ হয়েছিল। কিন্তু ওই বিদ্রোহের ছাইচাপা আগুন দেশদরদী মানুষের অন্তরে জাগ্রতই থেকে যায়। তাই যে বিদ্রোহের সূচনা হয়েছিল 1857 সালে, তার সমাপ্তি ঘটে 1947-এ স্বাধীনতা প্রাপ্তির মধ্য দিয়ে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের স্থিতিকাল 90 বছর, 90 ইয়ার্স। 19 শতকের গোড়ার দিকে স্বাধীনতা সংগ্রাম প্রকটিত হয় মূলত স্বদেশী আন্দোলন রূপে, যার নেতৃত্বে ছিলেন, আমরা সবাই জানি, লাল বাল পাল, অর্থাৎ পাঞ্জাবের লালা লাজপত রায়, মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক এবং বাংলার বিপিন চন্দ্র পাল, এদের সাথে ঋষি অরবিন্দ। ক্রমে আন্দোলন ছড়িয়ে পড়ল শহরে, গ্রামে, জনমনে, সর্বত্র। দেখুন, ঈশ্বরের কি লীলা! ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধাদের যে অপূর্ণ ইচ্ছা নিয়ে মৃত্যুবরণ করতে হয়েছিল, সেই ইচ্ছা পূরণে মহাবিদ্রোহের ঠিক 15 বছর পর এমন এক মহামানবের আবির্ভাব ঘটল, যিনি মহাবিপ্লবী রূপে প্রায় 14 বছর ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন পরিচালনা করলেন। তিনি শ্রী অরবিন্দ। 1872 সালের 15 আগস্ট ভোর 4:30 তাঁর জন্ম হয় কলকাতায়, থিয়েটার রোডে, শেক্সপিয়ার সরণিতে। তার পিতা তখনকার দিনের বিলাত ফেরত ডক্টর কৃষ্ণধন ঘোষ এবং মা বিখ্যাত স্বদেশপ্রেমিক সমাজ সংস্কারক ঋষি রাজনারায়ণ বসুর কন্যা স্বর্ণলতা দেবী। কৃষ্ণধনের 4 ছেলে, 1 মেয়ে, বিনয়ভূষণ, মনমোহন, অরবিন্দ, বারিন এবং সরোজিনী। কৃষ্ণধন ঘোষ শ্রী অরবিন্দকে 5 বছর বয়সেই তার অন্য 2 দাদা সহ দার্জিলিংয়ের লরেটো কনভেন্ট স্কুলে ভর্তি করিয়ে দেন। তার উদ্দেশ্য, বিলাত পাঠাবার আগে তারা যেন আদব কায়দা শিখে নেয়। 1879 সালে তিনি তার ছেলেমেয়েদের শিক্ষাদানের জন্য বিলেতে নিয়ে যান। যখন শ্রী অরবিন্দের বয়স ছিল মাত্র 7, কল্পনাও করা যায় না আজকের দিনে কোনো মা বাবা কি এটা ভাবতে পারেন 7 বছরের শিশুকে বিদেশে পড়ানোর কথা।
যা হোক, সেখানে গিয়ে কোনো এক পাদ্রী উইলিয়াম ড্রুয়েট ও তার স্ত্রীর কাছে বাড়িতেই প্রথম শ্রী অরবিন্দের পড়াশোনা শুরু হয়। আর 1884 সালে তিনি লন্ডনের সেন্ট পল স্কুলে ভর্তি হন। ডাক্তার কৃষ্ণদন ঘোষ স্বভাবতই ছিলেন অত্যন্ত দানশীল প্রকৃতির। তাই ইংল্যান্ডে থাকাকালীন শ্রী অরবিন্দ এবং তার দুই দাদার যে পরিমাণ অর্থের প্রয়োজন ছিল সেই পরিমাণ অর্থ তিনি পাঠাতে পারতেন না। তাই চরম আর্থিক সংকট ও দারিদ্র্যের মধ্যে তাদের দিন কাটাতে হয়েছিল। কিন্তু এই দারিদ্র শ্রী অরবিন্দের পড়াশোনায় বাধা সৃষ্টি করতে পারেনি। শুধু দুটুকরো পাউরুটি খেয়েও তিনি অনেক রাত কাটিয়েছেন, এমনকি অনাহারে অনেক দিন তাদের গেছে। শ্রী অরবিন্দ ছিলেন অসাধারণ মেধাবী। স্কুলের পড়া ছাড়াও তিনি ইংরেজি সাহিত্য, ফরাসি সাহিত্য, ইতালিয়ান, জার্মান ও স্পেনিশ ভাষা পড়েছেন। ওই সময়ে তিনি অনেক কবিতাও লেখেন। কবি হিসাবেও তিনি খুব খ্যাতি লাভ করেন। আপনারা অনেকেই হয়তো শুনেছেন, হু বলে একটা ইংলিশ কবিতা আছে, এটা আপনারা শুনবেন। অপূর্ব কবিতা, অপূর্ব সৃষ্টিতত্ত্বের উপর হু কবিতা, আপনারা একবার শুনে দেখবেন। শ্রী অরবিন্দের যে সাবিত্রী কাব্যগ্রন্থ, যেটা আমাদের এখানে আলোচ্য বিষয় নয়, তাও আমি বলে রাখি, সেটা পৃথিবীর সর্ববৃহৎ কাব্যগ্রন্থ সাবিত্রী, সেটাও তিনি কবি হিসেবেই লিখেছেন। যা হোক, শ্রী অরবিন্দ স্কুলের শেষ পরীক্ষায় বছরে 80 পাউন্ড স্কলারশিপ লাভ করে কেমব্রিজের কিংস কলেজে পড়তে আসেন। অত্যন্ত নামী কলেজ। বাবার টাকা নিয়মিত আসতো না, তাই ওই টাকা যথেষ্ট না হলেও তাদের অনেক সাহায্য হতো। 1890 থেকে 1892 সালের অক্টোবর মাস পর্যন্ত তিনি কেমব্রিজে পড়াশোনা করেন। কৃষ্ণদন ঘোষ আদব কায়দায় পুরোপুরি সাহেব হলেও মনে প্রাণে কিন্তু খাঁটি ভারতীয়। ভারতবর্ষে ইংরাজ শাসকের দিনে অত্যাচারের যে করুণ ছবি পত্রিকায় বেরোতো, সেই সমস্ত খবর তিনি তরুণ অরবিন্দের কাছে লন্ডনে পাঠিয়ে দিতেন। দেশবাসীর দুঃখ যন্ত্রণা শ্রী অরবিন্দের নবীন মনে দাগ কাটত। পরে তাঁর স্ত্রী মৃণালিনী দেবীর কাছে চিঠিতে তিনি এসবের উল্লেখ করেছেন। কেমব্রিজে যখন তিনি ছিলেন, তখন ভারতীয় মজলিস বলে একটি সংগঠন আছে, তার সাথে তিনি যুক্ত হয়ে প্রথমে সদস্য হলেন এবং পরে ওই সংগঠনের সম্পাদক হন। সম্পাদক থাকার সময়ে তিনি বিপ্লবাত্মক বক্তৃতা দিতে আরম্ভ করেন। লন্ডনে অরবিন্দ ভারতের স্বাধীনতাকামী চরমপন্থী দল লোটাস অ্যান্ড ডেগার এদের সাথে যুক্ত হন। বাবার ইচ্ছা ছিল তিনি আইসিএস অফিসার হবেন, তাই বাবার ইচ্ছানুসারে তিনি আইসিএস পরীক্ষায় বসেন এবং পাশ করেন। কিন্তু প্রশাসনিক কাজে তার কোনো আগ্রহ না থাকায় আইসিএস পরীক্ষার অঙ্গ হিসেবে ঘোড়ায় চড়া পরীক্ষায় তিনি নিজের ইচ্ছায় অকৃতকার্য হয়ে যান, অর্থাৎ ফেল করেন। আসলে স্বাধীনতার জন্য যার প্রাণে অদম্য প্রেরণা, তার কাছে আইসিএস হওয়ার কোনো তাগিদই ছিল না। এ বিষয়ে তিনি পরে বলেছেন যে আসলে ইংল্যান্ডে দেওয়া বিপ্লবাত্মক বক্তৃতা বলেই ইংল্যান্ডের শাসকবর্গকে তাকে আইসিএস থেকে বাদ দিতে প্ররোচিত করে। ঘোড়ায় চড়ার টেস্ট একটা অজুহাত ছিল মাত্র। যা হোক, আইসিএস পরীক্ষায় অকৃতকার্যতার পর সে সময়ে ভারতীয় কংগ্রেসের বোম্বাই অধিবেশনের সভাপতি, ভারত হিতৈষী স্যার হেনরি কটনের ভাই মিস্টার জেমস কটনের সাহায্যে ইংল্যান্ডে বরোদা রাজার সাথে তিনি পরিচিত হলেন এবং 200 টাকা বেতনে বরোদা রাজ্যের কাজে তিনি যুক্ত হন। শ্রী অরবিন্দ ভারতে ফিরে এসে তার বাবাকে কিন্তু দেখতে পেলেন না। যে জাহাজে তিনি আসছেন বলে জাহাজ কোম্পানির লোকেরা খবর দেয়, সেই জাহাজ সমুদ্রে ডুবে গেছে এবং শ্রী অরবিন্দও ডুবে গেছেন, এই ভুল খবর শুনে কৃষ্ণদন ঘোষ শ্রী অরবিন্দের নাম করতে করতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ছেলের সাথে তাঁর আর দেখা হলো না।
মৃত্যুর কিছুদিন আগে, প্রায় বছর কানেক আগে, খুলনা থেকে তার আত্মীয়ের কাছে একটি চিঠি দিয়ে কৃষ্ণদন ঘোষ লিখে গিয়েছিলেন, আমার পুত্র তার দেশকে যশমণ্ডিত করবে। কি দারুণ ভবিষ্যৎবাণী, একেবারে অক্ষরে অক্ষরে ফলে গেল। লক্ষ্য করুন, প্রায় 14 বছর ইংল্যান্ডের মাটিতে কাটিয়ে যখন 1893 সালে শ্রী অরবিন্দ দেশে ফিরলেন, ঠিক ওই বছরে স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম মহাসভায় যোগ দিতে আমেরিকার চিকাগো শহরের উদ্দেশ্যে পাড়ি দিলেন। কি অপূর্ব সামঞ্জস্য! শ্রী অরবিন্দ দর্শনের বিশিষ্ট গবেষক পণ্ডিত ডক্টর করণ সিং, আমরা সবাই তার নাম জানি, তিনি এই ঘটনাকে বলছেন, ইট ওয়াজ অ্যাপারেন্টলি এ ইয়ার অফ পাওয়ারফুল সাইনক্রোনাইজেশন। আত্মীয় স্বজন যারা শ্রী অরবিন্দকে অভ্যর্থনা করতে বোম্বের অ্যাপেলো বন্দরে সেদিন উপস্থিত ছিলেন, তারা আশ্চর্য হয়ে দেখলেন শিশুকাল থেকে ইংল্যান্ডে মানুষ হয়েও শ্রী অরবিন্দ সাহেব হননি, তিনি খাঁটি ভারতীয়ই রয়ে গেছেন। 1893 সালের 8 ফেব্রুয়ারি বরোদা রাজের কাজে যোগ দিলেন শ্রী অরবিন্দ। প্রত্যেক বিভাগে তিনি কিছু কিছু কাজ করলেন। তারপর পাকাপাকিভাবে বরোদা রাজ কলেজের অধ্যাপক পদে নিযুক্ত হলেন। এই সময় শ্রী অরবিন্দ অত্যন্ত কঠিন জ্ঞান তপস্যায় মগ্ন হলেন। এরকম কথা আছে যে শঙ্করাচার্য সায়ন প্রভৃতির অনেক ব্যাখ্যাকে ভুল হিসেবে তিনি প্রতিপাদন করলেন। ওই বছর আগস্ট মাসে বোম্বের ইন্দুপ্রকাশ কাগজে তার লেখা মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে ঝড় তোলে। ইংল্যান্ড থেকে ফেরার পর শ্রী অরবিন্দ 1894 সালে প্রথমে বাংলাদেশে তার মা, বোন সরোজিনী এবং ছোট ভাই বারিন এদের সাথে মিলিত হন। মা তো প্রথমে তাকে চিনতেই পারেননি। তিনি বলেন, এ তো আমার অর নয়, অর তো এত ছোট ছিল না, অর তো এত বড় ছিল না। সবাই যখন বুঝালেন এতদিন পড়াশোনা করে সে কি বড় হবে না, তখন মা তার আঙুলে একটা কাটা দাগ ছিল, সেই দাগ দেখতে চাইলেন। যখন শ্রী অরবিন্দ মাকে সেই দাগ দেখালেন, তখন মা তাকে চিনতে পারলেন এবং নিশ্চিন্ত হলেন। বরোদায় শ্রী অরবিন্দের জীবনযাত্রা কিন্তু খুবই সাধারণ ছিল। প্রয়োজনের বাইরে খাবার দাবার ছিল না, নরম বিছানায় কখনো শুতেন না, তার কোনো বিলাস ছিল না, টাকা পয়সার উপর কোনো আসক্তি তার ছিল না। তিনি বলেছেন, নিজের প্রয়োজনের অধিক টাকা খরচ করলে তো আমি চোর। 3 মাসের বেতনের টাকা একসঙ্গে পেতেন এবং ওই টাকাগুলো তিনি একটি খোলা ট্রেতে রেখে দিতেন। তার ছাত্র, পরবর্তীকালে অ্যাডভোকেট ও ভক্ত, তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি এইভাবে টাকা রাখেন? কি হলো, কোনো সমস্যা আছে নাকি? শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, কম শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আপনি এটা উল্টা হয়ে গেছে, আপনার ক্যামেরাটা উল্টা হয়ে গেছে। দুটো ক্যামেরা চলছে একসঙ্গে। মুখটাও দেখা যায় না মানুষের। মুখ দেখা যায় না? সোজা না, সোজা তো ওই তো বডিটা। আচ্ছা, এখন দেখুন তো। এখন ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, তো এই খোলা ট্রেতে তার টাকা থাকতো। তো তিনি, তার ছাত্র যখন তাকে জিজ্ঞেস করলেন
যে আপনি এভাবে খোলা টাকা রাখেন, চুরি হয় না? তিনি হেসে উত্তর দিলেন, এইটাই তো প্রমাণ যে আমি ভালো লোকের সঙ্গে বাস করি। তিনি কেমব্রিজেই বাংলা শিখেছিলেন, পরে বরোদায় বিখ্যাত বাংলা সাহিত্যিক, আপনারা সবাই নাম জানেন, দীনেন্দ্র কুমার রায়, তার কাছে তিনি বাংলা শিখেন। দীনেন্দ্র কুমার এক জায়গায় লিখেছেন, শ্রী অরবিন্দের সাথে আমি যত ঘনিষ্ঠ হয়েছি আমি বুঝতে পেরেছি তিনি মানুষ নন, তিনি দেবতা, তিনি শাপভ্রষ্ট কোনো দেবতা। যা হোক, দীনেন্দ্র কুমার একদিন শ্রী অরবিন্দকে বললেন, আপনার এত জ্ঞান, আপনি বরোদার লোক জীবনে সবার সামনে এগিয়ে আসেন না কেন? উত্তরে শ্রী অরবিন্দ বলেন, তাতে কোনো সুখ বা আনন্দ নেই। বরোদায় থাকাকালে 1901 সালের এপ্রিল মাসে শ্রী অরবিন্দ রাঁচির ভূপাল বসুর কন্যা শ্রীমতী মৃণালিনী দেবীকে হিন্দুমতেই বিয়ে করলেন। ওই বিয়েতে অনেক নামি দামি ব্যক্তিরা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে স্যার ও লেডি জগদীশচন্দ্র বসু উল্লেখযোগ্য। এরা উপস্থিত ছিলেন। 1903 সালে তিনি 1 মাসের ছুটি নিয়ে কলকাতায় আসেন বিপ্লব আন্দোলনকে এগিয়ে নিতে। এদিকে বারিনের যুগান্তর কাগজও তখন চারিদিকে বিপ্লবের আবহাওয়া ছড়াতে থাকে। তারপর 1905 সাল, দেখুন 1905 সাল ভারত ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাল। আমরা জানি এই 1905 সালে 20 জুলাই তারিখে লর্ড কার্জন বেঙ্গল পার্টিশন অ্যাক্ট পাশ করেন, অর্থাৎ বাংলাকে দুভাগ করে দেওয়া হবে। শ্রী অরবিন্দ যতীন, বারিন, অবিনাশ সহ সমস্ত কর্মীদের বললেন, এই আইন আমাদের সামনে খুব সুন্দর সুযোগ এনে দিয়েছে। সমস্ত শক্তি দিয়ে বঙ্গভঙ্গ রোধ করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলনে আমরা হাজার হাজার যুবকর্মী পাব। কোনো আপোষ নয় শীর্ষক এক বিবৃতি তিনি লিখলেন এবং তার মাধ্যমে তিনি আন্দোলনের ডাক দিলেন। 1905 সাল, আমি বলছি এই সালটা এত গুরুত্বপূর্ণ যে 1905 সালের 30 আগস্ট তিনি মৃণালিনী দেবীকে একটি চিঠি লিখছেন। চিঠি লিখে তিনি বলছেন, অন্য লোকে স্বদেশকে একটা জড় পদার্থ, কতগুলি মাঠ, ক্ষেত, বন, পর্বত, নদী বলিয়া জানে, আমি স্বদেশকে মা বলিয়া জানি, ভক্তি করি, পূজা করি। যা হোক, শ্রী অরবিন্দ পাকাপাকিভাবে কলকাতায় চলে এলেন এক বিরাট কর্মযজ্ঞের সূচনা করতে। তা বিশেষ 5টি জায়গায়, অর্থাৎ বিশেষ 5টি ক্ষেত্রে তিনি তার কর্মশক্তি পরিচালিত করলেন। 1 নম্বর হচ্ছে বিপ্লবের সংগঠন গড়ে তোলা, 2 নম্বর হচ্ছে জাতীয় সংগঠন বা কংগ্রেসের মাধ্যমে জনজাগরণ, 3 নম্বর প্রচার, 4 নম্বর জাতীয় শিক্ষার প্রবর্তন, আর 5 নম্বর যোগ সাধনা। এটা আমার বিষয় নয়, কিন্তু শ্রী অরবিন্দের যোগের উপর অনেক কিছুই বলার থাকে। যা হোক, অন্য কোনো স্থানে সেটা বলবো। কলকাতায় আসার প্রায় সঙ্গে সঙ্গেই শ্রী অরবিন্দ ইংরেজি সংবাদপত্র বন্দে মাতরমের সাথে যুক্ত হলেন। পরে শ্রী অরবিন্দ এই কাগজের কর্ণধারও হয়ে যান। বন্দে মাতরম জাতির জীবনে এক নূতন স্রোত বইয়ে দেয়। স্টেটসম্যান কাগজের ইংরেজ সম্পাদক SK রেডক্লিফ লিখলেন, জাতীয়তাবাদী চরমপন্থীদের এ হলো এক বিশেষ শক্তিশালী ও কার্যকরী প্রকাশনী। শ্রী অরবিন্দের সম্পাদকীয় ভারতের জনগণের মনে স্বাধীনতার আগুন জ্বালিয়ে তুলল। উগ্র জাতীয়তাবাদী প্রবন্ধের জন্য শ্রী অরবিন্দ অভিযুক্ত হলেন। বিচারে শাস্তি সুনিশ্চিত জেনে রবীন্দ্রনাথ তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বন্দে মাতরমে লিখলেন, অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার, হে বন্ধু, হে দেশবন্ধু, স্বদেশ আত্মার বাণী মূর্তি তুমি। 1906 সাল,
1906 সালে কলকাতায় স্থাপিত হলো ন্যাশনাল মেডিকেল কলেজ। শ্রী অরবিন্দকে বলা হলো অধ্যক্ষের পদ গ্রহণ করতে। তিনি এই অনুরোধ বিনা দ্বিধায় গ্রহণ করলেন। বরোদার 650 টাকার চাকুরি ছেড়ে দিয়ে 150 টাকা বেতনের চাকুরি তিনি গ্রহণ করলেন। অরবিন্দ ছাত্রদের কাছে ছিলেন বিরাট আকর্ষণের বিষয়। তার লেকচার শোনার জন্য হল একেবারে কানায় কানায় পূর্ণ থাকত। সেই ন্যাশনাল কলেজের নাম আজ যাদবপুর ইউনিভার্সিটি। আমরা মনে করি এর নাম হওয়া উচিত ছিল শ্রী অরবিন্দ বিশ্ববিদ্যালয়। 1906 থেকে 1908 সাল, এই সময় তিনি খুব সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেন। সেই সময় দেশের সর্বত্র ঘুরে ঘুরে তিনি পূর্ণ স্বাধীনতার কথা প্রচার করেন। এখানে বলে রাখছি, পূর্ণ স্বাধীনতা ভারতবর্ষে যে কনসেপ্ট, সেটা একমাত্র শ্রী অরবিন্দই সেই কনসেপ্টটা দিয়েছিলেন। পূর্ণ স্বাধীনতা ইস্যুতেই কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থী দলে ভাগ হয়ে যায়। নরমপন্থীরা চেয়েছিলেন হোম রুল, আর চরমপন্থীদের দাবি হলো পূর্ণ স্বাধীনতা। রাজনৈতিক অস্ত্র হিসেবে স্বদেশীয় বয়কটের প্রবর্তক ছিলেন শ্রী অরবিন্দ। ভারতের স্বাধীনতা আন্দোলনে রাজনীতি যে স্বদেশী এবং বয়কটের যে সূচনা, সেটা কিন্তু শ্রী অরবিন্দ করেছিলেন, অর্থাৎ ঋষি অরবিন্দ করেছিলেন। 1907 সালে শ্রী অরবিন্দের রাজনৈতিক অ্যাক্টিভিটিস আরও বেড়ে যায়। এই সময় তিনি তার স্ত্রী মৃণালিনী দেবীকে একটি চিঠি লিখছেন। সেই চিঠি থেকে দেখা যায় তিনি বলছেন, দেশের কাজ ছিল আমার কাছে ভগবানেরই কাজ। আস্তে আস্তে সংসার, স্ত্রী, পরিবার, আত্মীয় স্বজন সবাই তার স্মৃতি থেকে দূরে সরে যেতে লাগলো। দেশ জননী মা ও ভগবতী মা মিলেমিশে একাকার হয়ে উঠেছেন তার চেতনায়। 1907 সালের 26শে ডিসেম্বর সুরাটে জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সম্মেলনে স্থির হবে পূর্ণ স্বাধীনতা না স্বায়ত্তশাসন। সম্মেলনে চরমপন্থীদের নেতৃত্ব দেন শ্রী অরবিন্দ ও তিলক। মধ্যপন্থীদের আপোষে তিনি রাজি হলেন না। কোনো হোম রুল নয়। ভেঙে গেল সুরাট কংগ্রেস। শ্রী অরবিন্দের জনপ্রিয়তা অসম্ভব রূপে বেড়ে গেল এবং রাজনৈতিক ক্ষেত্রে ভারতের এক অবিসংবাদীর নেতা রূপে অভ্যুদয় ঘটে মহাবিপ্লবী অরবিন্দের। 1908 সালের 30 এপ্রিল, আমরা সবাই জানি এই বছরটি ভারত ইতিহাসে এক সাংঘাতিক দিন। মুজফ্ফরপুরে বোমার প্রাণ দিলেন মিস কেনেডি। ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির ছোড়া বোমা। শ্রী অরবিন্দ কারারুদ্ধ হলেন। শুরু হলো ঐতিহাসিক আলিপুর বোমার মামলা। দীর্ঘ 1 বছর চিত্তরঞ্জন দাস, আমরা সবাই জানি চিত্তরঞ্জন দাস সে যুগের একজন অত্যন্ত নামি দামি বিখ্যাত উকিল। তিনি তার সমস্ত প্রসার ত্যাগ করে মাসের পর মাস শ্রী অরবিন্দের পক্ষ নিয়ে লড়তে লাগলেন। আর বিচারকের আসনে ছিলেন মিস্টার বিচক্রফট। এই বিচক্রফট কেমব্রিজে শ্রী অরবিন্দের ছিলেন সহপাঠী। কোনোদিন যিনি শ্রী অরবিন্দকে পড়ায় বিট করতে পারেননি। যা হোক, সেদিনের বিচারে শ্রী অরবিন্দ ছিলেন নির্লিপ্ত। তিনি দেখলেন স্বয়ং বাসুদেব বসে আছেন। চিত্তরঞ্জন দাসকে তার কিছুই বলতে হলো না। চিত্তরঞ্জন দাস সেদিন কোর্টে যে বক্তব্য রেখেছিলেন তা চিরকাল মানুষের মনে বেঁচে থাকবে। তিনি বললেন, মাই অ্যাপিল টু ইউ ইজ দিস: long after this turmoil and agitation will be ceased, long after he is dead and gone, he will be looked upon as the poet of patriotism, as the prophet of nationalism and the lover of humanity. Long after he is dead and gone, his words will have echoed and re-echoed, not only in India, but across distant seas and lands. Therefore, I say that the man in his position is not only standing before the bar of this court, but before the bar of the high court of history. দেখুন,
এরকম একটা ঐতিহাসিক স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা পড়লে আমাদের সমস্ত শরীরে একেবারে রক্ত টগবগ করে উঠে। সেটা ছিল চিত্তরঞ্জন দাশের স্টেটমেন্ট। আর তাই 1909 সালের 6 মে শ্রী অরবিন্দকে সসম্মানে মুক্তি দেওয়া হলো। কারা মুক্তির পর তিনি তার বিখ্যাত উত্তরপাড়া অভিভাষণ, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে খুব ছোট্ট বই উত্তরপাড়া অভিভাষণ সবাই পড়বেন, অত্যন্ত ভালো। তিনি তার বিখ্যাত সেই উত্তরপাড়া অভিভাষণে বলছেন, যে জেল আমাকে মানব জগৎ থেকে আড়াল করে রেখেছে সেই দিকে আমি তাকালাম, আমি দেখলাম আমি আর বন্দী নই। আমাকে ঘিরে রয়েছেন স্বয়ং বাসুদেব। সরকার পক্ষের উকিলের দিকে তাকালাম, সেখানে আমি সরকারি উকিলকে দেখতে পেলাম না। সেখানে বসে রয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, আমার প্রিয়, আমার বন্ধু শ্রীকৃষ্ণ। শ্রী অরবিন্দ ভগবানকে বললেন, তুমি জানো আমি মুক্তি চাই না, অপরে যা চায় আমি তা চাই না। আমি শুধু চাই এই জাতিটাকে তোলবার শক্তি, এদের জন্য যেন জীবন ধারণ করতে পাই, কাজ করতে পাই, যেন এদের জন্য আমার জীবন উৎসর্গ করতে পারি। প্রত্যুত্তরে ভগবান কি বললেন জানেন? ভগবান বললেন, যখন তুমি বাইরে যাবে তোমার জাতিকে এই বাণী শোনাবে যে সনাতন ধর্মের জন্যই তারা উঠেছে, নিজেদের জন্যে নয়। আমি তাদের স্বাধীনতা দিচ্ছি জগতের সেবার জন্যে। সুতরাং ভারতকে বাঁচতেই হবে। ভারত যদি না বাঁচে তাহলে বিশ্ব বাঁচবে না। 1909 সালের 14 মে কারা মুক্তির পর তিনি কর্মযোগীন ও ধর্মকাল বলে যে তখনকার বিখ্যাত কাগজ ছিল, সেই কাগজে অনেক প্রেরণাদায়ী বক্তব্য তিনি লিখতে শুরু করলেন। তিনি লিখেছিলেন সেদিন, বঙ্গদেশ ভারতের নেতা, বঙ্গদেশের দৃঢ়তা, সাহস ও কর্মকুশলতায় সমস্ত ভারতের উদ্ধার হইবে, নচেত হওয়া অসম্ভব। আর আজকের বাংলা? 1909 সালে আবার তিনি গ্রেপ্তার হতে পারেন এই আশঙ্কা ব্যক্ত করে তিনি কর্মযোগিনে আমার দেশবাসীর নিকট খোলা চিঠি এই শীর্ষক একটি নিবন্ধ লিখলেন। তিনি আবার গ্রেপ্তার হবেন এরকম একটি সংবাদ সর্বত্র প্রচার হতে থাকে। ভগিনী নিবেদিতাও, যার সাথে শ্রী অরবিন্দের বিরাট হৃদ্যতা ছিল, আপনারা সবাই জানেন ভগিনী নিবেদিতা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম একজন বড় নেত্রী ছিলেন এবং অনেক বিপ্লবী ভগিনী নিবেদিতার ছত্রছায়ায় এসে, তার আশ্রয়ে এসে তারা জীবন বাঁচাতে সমর্থ হয়েছিল। সেই ভগিনী নিবেদিতার সঙ্গে শ্রী অরবিন্দেরও সম্পর্ক ছিল খুব ঘনিষ্ঠ। তিনিও শ্রী অরবিন্দকে জানান যে সরকার তাকে নির্বাসনে পাঠানো স্থির করেছে এবং সেজন্য তিনি শ্রী অরবিন্দকে কোনো গোপন স্থান থেকে বা ব্রিটিশ ভারতের বাইরে থেকে আন্দোলন পরিচালনা করতে বললেন। শ্রী অরবিন্দ তাকে জানান যে তার এসবের দরকার পড়বে না, কারণ তিনি কর্মযোগিনে সম্পাদকীয় লিখবেন, যে কলমের জুড়ে সরকারের ওই অভিপ্রায় বদলে যাবে। কর্মযোগিনে তার লেখা প্রকাশ হওয়ার পর সত্যি সরকারের অভিপ্রায় বদল হয়ে যায়। আশ্চর্যের কথা, এই কথা ভগিনী নিবেদিতাই পরে আবার শ্রী অরবিন্দকে জানিয়েছিলেন। 1910 সালের 14 ফেব্রুয়ারি সন্ধ্যায় শ্রী অরবিন্দ অন্যদের সাথে কর্মযোগীন অফিসে বসে আছেন। তারা আলোচনা করছিলেন পুলিশ যদি আবার তাদেরকে খানা তল্লাশি করতে এখানে আসে তাহলে। বড় বড় বিপ্লবীরা ছিলেন, তো রাম মজুমদার বলে একজন বিপ্লবী বললেন, আমরা বাধা দেব। এমন সময় শ্রী অরবিন্দ হঠাৎ শুনতে পেলেন উপর থেকে যেন স্বর ভেসে আসছে, না, চন্দননগরে যাও। জেল থেকে মুক্তি পাওয়ার পর শ্রী অরবিন্দ প্রায়ই উপরের নির্দেশ পেতেন এবং তিনি তা মেনেও চলতেন। তাই শ্রী অরবিন্দ স্থির করলেন তিনি তা অবিলম্বে পালন করবেন। তার দুখানি পত্রিকার দায়িত্ব ছিল, সেই দুখানি পত্রিকার দায়িত্ব ভগিনী নিবেদিতাকে নেবার জন্য অনুরোধ করে চিঠি লিখে 10 মিনিটের মধ্যেই তিনি রওনা হলেন এবং রাত 8টায় তিনি চন্দননগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। সেখান থেকে অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে ফরাসি জাহাজ ডুপ্লেতে করে 1910 সালের এপ্রিল মাসে তিনি পণ্ডিচেরির উদ্দেশ্যে যাত্রা করলেন। সূচনা হলো
এক নতুন প্রভাতের বিশ্ব বিজয় অভিযান। শ্রী অরবিন্দের রাজনৈতিক জীবনের সমাপ্তি হল, যাকে গবেষক পণ্ডিত ডক্টর করণ সিং বলছেন স্পিরিচুয়াল ন্যাশনালিজম, অর্থাৎ এন্ড অফ দ্য স্পিরিচুয়াল ন্যাশনালিজম। এবং স্পিরিচুয়াল ন্যাশনালিজম হিসেবে তিনি এটাকে আখ্যায়িত করেছিলেন। শ্রী অরবিন্দের অন্যতম বড় ভক্ত এবি পুরাণী, আপনারা অনেকে হয়তো নাম শুনেছেন। এক প্রশ্নের উত্তরে 1918 সালের ডিসেম্বর মাসে শ্রী অরবিন্দকে বলেছিলেন, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি ভারত স্বাধীন হবে। সেটা কিন্তু 1918 সালে। পুরাণীর কিন্তু সংশয় গেল না। পুরাণী আবার তাকে জিজ্ঞেস করছেন। তখন টেবিলের উপর জোরে আঘাত করে শ্রী অরবিন্দ বললেন, আমি বলছি যেমন কাল সূর্য উঠবে তেমনি নিশ্চয়ই যেন ভারত স্বাধীন হবে। পরে পুরাণী বলেছেন, ভারতের স্বাধীনতার আশ্বাস শ্রী অরবিন্দ আমাকে দিয়েছিলেন। আমি ভাগ্যবান, তা আমি দেখলাম। এবং এক আশ্চর্যজনকভাবে শ্রী অরবিন্দেরই জন্মদিনে 15ই আগস্ট 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল। 1947 স্বাধীনতা প্রাপ্তির পর শ্রী অরবিন্দ দেশের উদ্দেশ্যে তিরুচিরাপল্লী রেডিও থেকে একটি বেতার ভাষণ দিয়েছিলেন। সেটাও এক বিখ্যাত বেতার ভাষণ। সেই ভাষণে তিনি বলছেন, তিনি দৃঢ়তার সঙ্গেই বলছিলেন, ভারত স্বাধীন, কিন্তু সে একত্ব লাভ করেনি। এ তার দীর্ণ খণ্ডিত স্বাধীনতা। দেশের বিভাগ দূর হওয়া চাই, যে উপায়েই হোক খণ্ড তাকে যেতে হবে, যাবে। শ্রী অরবিন্দ দেশ বিভাগের বিরোধী ছিলেন। তিনি জওহরলালকে বলেছিলেন, তুমি জিন্নার দাবি মেনে নাও। জওহরলালের কোনো আধ্যাত্মিক ক্ষমতা ছিল না, আধ্যাত্মিক শক্তি ছিল না। শ্রী অরবিন্দ তার আধ্যাত্মিক শক্তিতে জেনেছিলেন যে জিন্না আর স্বল্প কয়েক মাস মাত্র বাঁচবেন। সুতরাং জিন্নার দাবি মেনে নিলে তৎকালীনভাবে হয়তো আমরা বেঁচে যাব এবং পরবর্তীকালে এই দাবি আর কেউ উঠাতে পারবে না, যার ফলে ভারতবর্ষে বিভাগ এড়ানো সম্ভব হবে। কিন্তু জওহরলালের একগুঁয়েমি, তিনি সেটা মানলেন না, যার ফলে ভারতবর্ষ ত্রিখণ্ডিত হলো। দেখুন, পৃথিবীর ইতিহাসে এরকম একটিও দেশ নেই যে দেশে স্বাধীনতা প্রাপ্তি হয়েছে ত্রিখণ্ডিত হয়ে। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। যাই হোক, তিনি পণ্ডিচেরিতে আসলেন। এদিকে পণ্ডিচেরিতে শ্রী অরবিন্দের সাধন সহযোগিনী, আমরা অনেকেই মায়ের নাম শুনেছি, শ্রীমা বা মাদার বলে যাকে ডাকা হয়। সেই শ্রীমা অ্যাকচুয়ালি তিনি প্যারিস থেকে এসেছিলেন। তিনি কিন্তু শ্রী অরবিন্দের শিষ্যা ছিলেন না, তিনি ছিলেন শ্রী অরবিন্দের স্পিরিচুয়াল কোলাবোরেটর, অর্থাৎ সাধন সহযোগিনী। শ্রী অরবিন্দ ভারতবর্ষের জন্য ঠিক নিবেদিতার মতোই তিনি ভাবতেন এবং ভারতবর্ষের কথা তিনি প্রায় নানাভাবে তিনি ভারতবর্ষের কথা লিখতেন। এক জায়গায় তিনি লিখছেন, সত্যি যারা দেশকে ভালোবাসেন তারা তাকে ভারত মাতা বলেন এবং প্রতিদিন দেশের মঙ্গলের জন্য তার কাছে প্রার্থনা করেন। এই ভালোবাসা ভারত মাতার জন্য সেবার ইচ্ছাকে যেন প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে নিতে পারে। আজ যেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা তার সহযোগী অনেক সংগঠনই এরকম করছেন। আজ ভারতবর্ষের অধিকাংশ মানুষ যারা কোনো বিষয়ের গভীরে প্রবেশ করে বা আবিষ্কার করতে চায়, তারা মনে করে বিদেশে গিয়েই পড়াশোনা করা শ্রেয়। আমাদের আবার সেই আলো এবং কর্মের কেন্দ্রগুলো সৃষ্টি করতে হবে, যা ভারতবর্ষকে ফিরিয়ে দেবে তার বিজয় গৌরব। দেশ, মানুষ সবাইকে ভালোবাসতে হবে। শৈশব থেকে এই শিক্ষা দেওয়া চাই। শৈশব থেকে শিক্ষা না হলে দেশকে ভালোবাসা যায় না। যেমন কলা, বাণিজ্য, তেমনি বিজ্ঞানেও আমাদের এগিয়ে যেতে হবে। এটা শ্রী অরবিন্দের স্বপ্ন, এটা স্বামীজির স্বপ্ন। বিজ্ঞানে আমাদের অনেক এগোতে হবে। পাশ্চাত্যতার সব কিছু বিজ্ঞানের মধ্য দিয়ে সে যাচাই করে নেয়, বিজ্ঞানের মধ্য দিয়ে সে প্রতিফলিত করছে। আমরা কিন্তু সেই জায়গায় অনেকটা পিছিয়ে রয়েছি। যদিও বেদের যুগে আমরা অনেক উন্নত ছিলাম, আমরা সমস্ত কিছুই এই বিশ্বকে দিয়েছিলাম, কিন্তু আজ 3000 বছরের পরাধীনতার কারণে আমরা অনেক পিছিয়ে গেছি। তাই আধ্যাত্মিক শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে।
আধ্যাত্মিক শিক্ষা চাই। আধ্যাত্মিক শিক্ষা সবাইকে এই কথা বুঝাতে হবে। আধ্যাত্মিকতার পরিধির মধ্যে সমস্ত ধর্ম, সমস্ত নৈতিকতা এবং নীতিশাস্ত্রকেই শুধু নয়, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যাকেও ধরে রাখে। প্রাচীন ভারতবর্ষের আশ্রমগুলো ছিল বিদ্যার্জনের কেন্দ্র। রাজপুত্র এবং শ্রমিক পুত্র, অর্থাৎ যারা লেবার শ্রেণী, তাদের ছেলেরা একই আশ্রমে গিয়ে একসঙ্গে পড়াশোনা করতেন। তারা একটা অনুশাসন পালন করতেন। পড়াশোনার সাথে আত্মজ্ঞান, আধ্যাত্মিকতা, ব্রহ্মবিদ্যা, বাস্তববিদ্যার উপর জোর দেওয়া হতো। আর আজকে যারা মিনিস্টার, আজকের যারা নেতামন্ত্রী, কোটিপতির ছেলে, তারা কি আমাদের মতো সাধারণ ঘরের ছেলেদের সাথে এক স্কুলে পড়বেন? তারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, তারা সেই আলোকে আলোকিত, সেজন্য তারা সেই সব স্কুল বেছে নেন। এটা অত্যন্ত দুঃখের বিষয়। শ্রী অরবিন্দ বলছেন, ভারতবর্ষের সৃষ্টির তালিকা অসীম। দেখুন, তিনি লিখেছেন, ভারতবর্ষ প্রতিটি ক্ষেত্রেই শ্রেষ্ঠ ছিল। ভারতবর্ষ মুক্ত হস্তে পর্যাপ্ত পরিমাণে ছোট ছোট দেশীয় রাজ্য, রাষ্ট্র ও সাম্রাজ্য, দর্শন এবং পৃথিবীর সৃষ্টি বিষয়ক তত্ত্ব, বিজ্ঞান সমূহ, বিভিন্ন ধর্মীয় মতবাদ, সাহিত্য, কবিতা, সব রকমের স্মৃতিস্তম্ভ, মন্দির ও প্রাসাদ সমূহ, আইন ও নিয়মাবলী, আচার অনুষ্ঠান, শরীর বিজ্ঞান, মনোবিজ্ঞান, যোগ পদ্ধতি, রাজনীতি, শাসন পদ্ধতি, ব্যবসা বাণিজ্য, কর্মোদ্যোগ সমূহ, চারুশিল্প, আধ্যাত্মিক এবং লৌকিক শিল্প ইত্যাদি সমস্তই ভারতবর্ষ সৃষ্টি করেছিল একদিন। কিন্তু আজ বন্ধুগণ, আমরা স্বাধীনতার পর থেকে আমাদের উপর অনেক ঝাপটা গেছে। 2014 সাল থেকে ভারত আবার সমহিমায় জেগে ওঠার চেষ্টা করছে। এখন প্রায় প্রতিটি ক্ষেত্রে ভারত শক্তি এবং সামর্থ্যের পরিচয় দিতে সক্ষম। নতুন ভারত গড়ার যে পরিকল্পনা, তা বাস্তবে রূপায়িত হচ্ছে। কিন্তু আমাদের আরো বেশি পরিশ্রম, নিষ্ঠা এবং সততার প্রয়োজন। আমাদের মান মর্যাদা বেড়েছে। আমরা আজ হয়তো একটা সুপার পাওয়ারে পরিণত হচ্ছি। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমরা সম্পর্ক ভালো রাখতে আগ্রহী, কিন্তু কেউ যদি চোখ রাঙিয়ে কথা বলে, তাহলে আমরা তার যোগ্য জবাব দিতেও জানি। এয়ার স্ট্রাইক করে পাকিস্তানকে আমরা সমুচিত জবাব দিয়েছি। আমাদের সৈন্যরা, আমাদের গৌরবান্বিত সৈন্যরা চীনকেও তারা পাল্টা আঘাত দিয়ে হেনেছে। ভারত আর 1962 সালের ভারত নয়। করোনা মহামারীতে বিশ্ব দরবারে বিপর্যস্ত হেয় প্রতিপন্ন হবার পর চীন বর্তমানে তাদের সীমানা সংলগ্ন, আপনারা হয়তো অনেকে জানেন, ছোট বড় প্রায় 36টি দেশের সাথে সীমান্ত সংঘর্ষে তারা লিপ্ত। প্রায় 36টি দেশকে তারা বলছে, তোমরা আমাদের জায়গা দখল করে রয়েছো। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী লাদাখের সভায় চীনকে যজ্ঞ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আজকে উন্নয়নের যুগে সাম্রাজ্যবাদ আর চলে না। বন্ধুগণ, দেখুন, এই চীন সম্পর্কে 1950 সালে শ্রী অরবিন্দ আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট কেনেডিকেও লিখেছিলেন। তখনকার রাষ্ট্রদূত সুধীর ঘোষ শ্রী অরবিন্দের মেসেজ নিয়ে সেই আমেরিকার প্রেসিডেন্ট কেনেডির সাথে দেখা করেছিলেন, যাতে বলা হয়েছিল চীনের কুমতলব, মাও সেতুংয়ের কমিউনিজম বিস্তারের পরিকল্পনার কথা ইত্যাদি। তারপর পন্ডিচেরির আশ্রম জননী শ্রী মাও 1962 চীন আক্রমণের পর একটি বার্তা পাঠিয়েছিলেন। তিনি বলছিলেন, চাইনিজ আর জাইগান্টিক টিটান্স, therefore they are extremely intelligent, clever and frightening nature and liar. Their conspiracy and ill intentions always are to dominate the whole world by communism. বন্ধুগণ, আমাদের সামনে অনেক বাধা এখনো রয়েছে এবং কাজের পাহাড়। আমরা যারা দেশকে ভালোবাসি, দেশকে ভালোবেসে কর্মসাধনায় আমরা আরো অধিকভাবে দেশ এবং দশের অর্থাৎ মানুষের সেবা করব। মানুষের মধ্যেই রয়েছেন ভগবান। পরিবার, সমাজ, রাষ্ট্র একই মালায় গাঁথা। সবার প্রতি আমাদের সমান দায়িত্ব রয়েছে। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের কর্তব্য সচেতন হয়ে কাজ করে যেতে হবে। চলার পথে ছোটবেলায় একটি গান সবসময় করতাম। সেই গানটি আমাকে বড় প্রেরণা যোগায়।
নিশ্চয়ই আপনাদেরও যোগায়। মায়ের সেবা করব শুধু মায়ের কোলে ফিরে এসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আত্মবিধ্বস্ত জাপান যে মন্ত্রে সঞ্জীবনী লাভ করেছিল, আমি তা আপনাদের শুধু একবার স্মরণ করিয়ে দিতে চাই মাত্র। সেই মন্ত্র ছিল, ডিউটি ইজ মোর ওয়েটি দেন এ মাউন্টেন, ডেথ ইজ নো হেভিয়ার দেন এ ফিদার। অর্থাৎ কর্তব্য পাহাড়ের চেয়েও ভারী, মৃত্যু পালকের চেয়েও হালকা। তাই সকল বাধা ডিঙিয়ে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে মায়ের কাজ করে যাওয়া আমাদের আশ্রয়, আমাদের আশা ভরসা, আমাদের আনন্দ বিষাদ, পাওয়া না পাওয়ার অন্তরকেন্দ্র, আমাদের সর্বকালের মা ভারত মাতা। পরিশেষে অতুল প্রসাদের বিখ্যাত গানের কথাগুলি বলে আমার বক্তব্য শেষ করছি। বলো 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 সবে, শতবিনা বেনুরবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার, পুরাতনে পুরবে। নমস্কার। আপনারা দীর্ঘ সময় আপনাদের অমূল্য সময় নষ্ট করে অনলাইনে যারা আমার এই বক্তব্য শুনেছেন, তাদেরকে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি। পরিশেষে উদ্যোক্তা, আয়োজক সহ সমস্ত গুণীজন সবাইকে আমার নমস্কার, প্রণাম, ভালোবাসা। জয় মা, জয় শ্রী অরবিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনলাম শ্রীযুক্ত মানস ভট্টাচার্য মহাশয়ের সারগর্ভ বৌদ্ধিক ভারতের স্বাধীনতা আন্দোলনের চরমপন্থা ও নরমপন্থা পুঙ্খানুপুঙ্খ আলোচনা, আলিপুর বোমা মামলা, দেশবন্ধুর প্রতিবেদন, বাসুদেব দর্শন সহ ঋষি অরবিন্দের বর্ণনাময় জীবনী আমরা শুনলাম। তৎসঙ্গে আমরা বর্তমান ভারতের প্রেক্ষাপট বিশ্লেষণ তাও শুনলাম। আশা করব আমরা যারা সমিতির কার্যকর্ত্রী রয়েছি, আগামী দিনের আমাদের পথ চলায় এই বৌদ্ধিক পাথেয় হয়ে থাকবে। এবারে ধন্যবাদ জ্ঞাপনের পালা। ধন্যবাদ জ্ঞাপন করবেন শ্রীমতী সুপ্রিয়া।